তার মধ্যে যোগ হয়েছে প্রজাতন্ত্রের একজন কর্মচারী, সেনা কর্মপ্রধান। উনি বললেন যে এটা আমি ফয়সালা হয়ে গেছে। বিচারাধীন বিষয়ে কমিশন তদন্ত করছে, এরকম বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টারও কোনো কথা বলার এখতিয়ার নাই। সেনাপ্রধান তো দূরের কথা, বিচারাধীন কোনো বিষয়ে আপনারা কেউ কথা বলতে পারেন না। আপনি পার্টিকুলার ইন্টারফেয়ার করছেন, আইএসপিআর এর মাধ্যমে স্টেটমেন্ট দিয়ে জাতির কাছে ক্ষমা চান, এবং এই কমিশনের সাথে সাথে কারা কারা জড়িত। এই দেখেন, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ভেরি হাইলি ইনকম্পিটেন্ট, একটা অযোগ্য অপদার্থ লোক, তার স্বরাষ্ট্র উপদেষ্টা করছে, এবং সে ওই কমিশনের সদস্য হিসাবে ছিলেন। কত বড় দালাল! গত 16 বছর যার চেহারা দেখি নাই, গণ অভ্যুত্থানে যিনি একটা মিছিল করেন নাই, স্লোগান দেন না, একটা ঢিল ছোড়েন নাই, তাকে কে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে? কেন বানিয়েছে? কোর্ট অফ ইনকোয়ারি রিপোর্ট আসার আগে এই ব্যাপারে মন্তব্য করার কি প্রয়োজন ছিল? এটা তো আর কোনো সেকেন্ড লেফটেন্যান্ট করে বলতেছে না। তাহলে একটা লোক এত ধাপে ধাপে আগে আসলো, উনি যখন একটা কোর্ট অফ ইনকোয়ারি হয়েছে, একটা ইনকোয়ারির ব্যাপারে, বিচারাধীন ব্যাপারে কোনো কথা। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য আসলে কি তিনি দিতে পারেন কিনা? তিনি না, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এমন বক্তব্য দিতে পারেন কিনা যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যা হয়েছে তাই, বিচারাধীন একটা বিষয় নিয়ে। অবশেষে সেনাপ্রধানের উপর খেপে গিয়ে মুখ খুলেছেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি বলেছেন যে সেনাপ্রধান যা করেছেন সম্পূর্ণ অন্যায় করেছেন। দেখব বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আরো কি বলেছেন ফুয়াদ, পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তিনি চেয়েছেন। আমরা আরেকটা আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। অনেক জওয়ানরা স্লোগান দিয়েছেন, খুনে অংশগ্রহণ করেছেন, তারা আসলে বাংলাদেশি কিনা? এই পোশাক পরা লোকগুলো আসলে বাংলাদেশি হইলে তারা আওয়ামী লীগার কিনা? আপনি 19,000 লোককে গ্রেফতার করলেন প্রায় ইয়ের পরে, গণহত্যার পরে। সবাইকে ছেড়ে দিলেন কেন? এখন তো 500-র মতো লোক আছে ভিতরে, 530-35 জনের কথা শুনেছি। এর মানে হলে মানুষগুলো নিরাপরাধ ছিল। তার মধ্যে যোগ হয়েছে প্রজাতন্ত্রের একজন কর্মচারী, সেনা কর্মপ্রধান। উনি বললেন যে এটা আমি ফয়সালা হয়ে গেছে। বিচারাধীন বিষয়ে কমিশন তদন্ত করছে, এরকম বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টারও কোনো কথা বলার এখতিয়ার নাই। সেনাপ্রধান তো দূরের কথা, বিচারাধীন কোনো বিষয়ে আপনারা কেউ কথা বলতে পারেন না। আপনি পার্টিকুলার ইন্টারফেয়ার করছেন, আইএসপিআর এর মাধ্যমে স্টেটমেন্ট দিয়ে জাতির কাছে ক্ষমা চান, এবং এই কমিশনের সাথে সাথে কারা কারা জড়িত। এই দেখেন, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ভেরি হাইলি ইনকম্পিটেন্ট, একটা অযোগ্য অপদার্থ লোক, তার স্বরাষ্ট্র উপদেষ্টা করছে, এবং সে ওই কমিশনের সদস্য হিসাবে ছিলেন। কত বড় দালাল! গত 16 বছর যার চেহারা দেখি নাই, গণ অভ্যুত্থানে যিনি একটা মিছিল করেন নাই, স্লোগান দেন না, একটা ঢিল ছোড়েন নাই, তাকে কে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে? কেন বানিয়েছে? এটা হচ্ছে বাংলাদেশের শত্রুরা বানাইছে, যারা গণ অভ্যুত্থানকে নাই করে দিতে চায়, যারা 24কে বিলীন করে দিতে চায়, তারাই এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের মতো একটা অপদার্থ কুলাঙ্গারকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছে। এই হচ্ছে বাংলাদেশ, দালালি আর দেশ খদ্দেবার রাজনীতি বাংলাদেশে। এবং দেখেন, বাংলাদেশের কোনো বড় বড় রাজনৈতিক দল এই জুলুম নিয়ে কথা বলছে না। শুধু নির্বাচন, শুধু ক্ষমতা, বিচার নিয়ে, এই সংস্কার নিয়ে, তাদের এই মুসলিমদের পক্ষে দাঁড়ানোর কোন রাজনীতি তারা করছে না। এবং তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ বদলে গেছে। আপনি মার্কা নিয়ে যাবেন আর এই লক্ষ লক্ষ পরিবার আপনাদের ভোট দিবে, সেই দিন বাংলাদেশে এখন আর নাই। মুসলিমের পক্ষে দাঁড়াইতে হবে, এটাই আগামী দিনের রাজনীতি। তো এটার ভিতরে একটা প্রফাউন্ডলি ফ্লড আইডিয়া আছে। অতএব আমরা আজকের এই প্ল্যাটফর্ম থেকে দাবি করছি যে এটাকে পিলখানা গণহত্যা দিবস আকারে পুনর্ভাবে নামকরণ করা হোক। কারণ এখানে শুধু আমার 3টা বাহিনীর সদস্যরা খুন হন নাই, এখানে বিডিআর এর জওয়ানরাও খুন হয়েছেন, শহীদ হয়েছেন। এবং শুধু তাই না, এই ঘটনার পরে 57 জন বিডিআর এর জওয়ান নির্যাতিত অবস্থায় লাশ হয়ে জেল থেকে বেরিয়েছেন। ডিবিতে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নির্যাতনের পরে বাইরে এসে মারা গেছেন। টোটালটার সংখ্যা শতাধিক জওয়ান বলে আমরা জেনেছি। যদিও সরকার এখন পর্যন্ত কোনো নাম, সংখ্যা, পরিসংখ্যান তালিকা কোনো কিছুই দেয় নাই, তাদেরকে পোস্টমর্টেম রিপোর্ট পর্যন্ত দেয় নাই। বাধ্যতামূলকভাবে সবাই স্ট্রোকে মারা গেছেন, অমুক সমুক, ফ্লু, করোনাতে মারা গেছেন, এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে স্বজনদেরকে দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। লাশ দাফন করতে বাধ্য করেছে। তো সেই বাস্তবতায় আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, গত বছর বিডিআর এর গণহত্যার, পিলখানা গণহত্যার পরবর্তীতে তিনি বিডিআর এর দায়িত্ব পেয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল মইনুল হাসান। উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন বাংলা আউটলুকের সাথে 26শে ফেব্রুয়ারি, গত বছরের ঘটনা। এবং ওই ইন্টারভিউটা উনি অডিও আকারেও করেছেন, প্রকাশিত হয়েছে, এবং লিখিত বক্তব্য এসছে। যারা পড়েন নাই তারা দয়া করে পড়ে নেবেন, যারা সাংবাদিকতা করেন দয়া করে
মনিরুল ইসলাম সাহেবের ইন্টারভিউটা খুব ভালোভাবে পড়বেন। ওনাকে কিন্তু কয়দিন আগে এয়ারপোর্ট থেকে বাসায় ফেরত পাঠানো হয়েছে, পালাইতে দেওয়া হয়নি। এবং সেখানে উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছেন যে কারা কারা দায়ী থাকতে পারে। এই প্রশ্নের উত্তর যখন উনি বলছিলেন, একটা কথা বলেছেন যে যেই ধরনের অস্ত্র ব্যবহার করে এই লেভেলের একটা গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ এখানে চালানো হয়েছে, সেই ধরনের অস্ত্রের আলামত এবং কোনো প্রমাণ আমরা পরবর্তীতে দায়িত্ব নেবার পরে পাই নাই। যেই ধরনের অস্ত্র ব্যবহার করে অথবা যেই কায়দায় সেজন্য যে অস্ত্র ব্যবহার করা দরকার, সেই অস্ত্র গোলা বারুদ, পিডিআরের যে গোলা বারুদ তার সাথে মিলছে না অনেক জায়গাতে, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পাওয়া গেছে আলামতের জায়গায় এসে। তো সেই জায়গাতে একটা ইন্ডিকেশন আছে যে উনি বলছেন যে 21 থেকে 22 জনের একটা টিম বাহির থেকে এই ঘটনার সময় ওখানে ঢুকেছে। তারা মদত কারা দিয়েছে, এই প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট জেনারেল মইনুল সাহেব বলেছেন দুইটা পক্ষের নাম বলেছেন। প্রথম পক্ষের নাম বলেছেন ভারত, আর দ্বিতীয় পক্ষের নাম বলেছে আওয়ামী লীগ। বাংলাদেশের গত 16 বছরের ইতিহাস পর্যালোচনা করলে যেটা আমাদের কাছে পরিষ্কার, এই লাল সবুজের পতাকাকে গত 16 বছর ধরে কারা অসম্মানিত করেছে, আমাদের ভোট, আমাদের গণতন্ত্র, আমাদের সার্বভৌমত্ব সবকিছুকে হেয় করেছে, ছোট করেছে, তার প্রত্যেকটা জায়গার সাথে এই দুইজন দেশীয় এবং বিদেশি শত্রুর নাম বারবার ঘুরে ফিরে এসছে। এবং এটা যিনি বিডিআরের মহাপরিচালক ছিলেন, যিনি আওয়ামী লীগের দালাল টাইপের জেনারেল হিসেবে পরিচিত, হেন কোনো দালালে নাই বিডিআরকে ধ্বংস করার, যা এই মইনুল সাহেব করেন নাই। সেই মইনুল সাহেবের ইন্টারভিউ বলছে কিন্তু আওয়ামী জেনারেল, এরা বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল না, কিন্তু এরা হচ্ছে আওয়ামী লীগের জেনারেল। শুধু মনোকষ্ট এই কারণে যে জেনারেল চিফ হইতে পারে নাই, সেনাপ্রধান হইতে পারে নাই বলিয়া ওনার মনোকষ্টটা উনি ছেড়ে দিয়েছেন হাসিনার উপরে। কিন্তু চরিত্র কিন্তু আওয়ামী খাইসলতের জেনারেলরা, গণহত্যার সাথে জড়িত, আমার প্রতিষ্ঠান ধ্বংসের সাথে জড়িত, বিডিআর এবং সশস্ত্র বাহিনীর সাথে বেইমানি করার চরিত্র তাদের মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা দিয়ে আমরা কি ইনফার করব? এটা দিয়ে ইনফার করার জায়গা হচ্ছে যে তাহলে রাষ্ট্রকে একটা দায় নিতে হবে যে এই ঘটনাটা আসলে কে ঘটিয়েছে। যেহেতু বিডিআর এর সাবেক মহাপরিচালক একটা কথা বলছেন, যিনি ওই সময়টাতে দায়িত্ব পালন করেছেন, তিনি যেহেতু অনেকগুলো পক্ষের কথা বলেছেন যে এখানে আওয়ামী লীগের নেতাদের সাথে মিটিং হয়েছে, এখানে জয় বাংলা স্লোগান দিয়ে জওয়ানরা, বিডিআর এর পোশাক পরিহিত অনেক জওয়ানরা স্লোগান দিয়েছেন, খুনে অংশগ্রহণ করেছেন, তারা আসলে বাংলাদেশি কিনা, এই পোশাক পরা লোকগুলো আসলে বাংলাদেশি হইলে তারা আওয়ামী লীগ আর কিনা, আওয়ামী লীগের যে নেতা এটার সাথে যুক্ত ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করবার জন্য কি চেষ্টা করা হচ্ছে। তাহলে সেইটার প্রেক্ষিতেই হচ্ছে আমি নিজেও, আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি, আপনারা যদি আমার ব্রিফিং দেখে থাকেন, আমি কিন্তু পরিষ্কার করে 4টা গণতদন্ত কমিশনের কথা বলেছিলাম। তার ভিতরে একটা বলেছি পিলখানা গণহত্যার কমিশন হইতে হবে, গণতদন্ত কমিশন। এবং সরকার কিন্তু প্রচন্ড প্রেসারে ছিল বিভিন্ন ফোর্সের কারণে যে এই ধরনের কোনো কমিশন যেন গঠিত না হয়। তারপরেও আমাদের প্রচন্ড প্রতিবাদ এবং মিডিয়াতে আমাদের আপনাদের পক্ষে কথা বলাটা জারি রাখার কারণে তারা শেষ পর্যন্ত কমিশন করতে বাধ্য হয়েছে, কিন্তু একটা কানা, বোবা, খোরা, আন্ধা, প্রতিবন্ধী কমিশন করে দিয়েছে। মানে কমিশন করে দিয়েছে কাজে, কিন্তু আসলে তার কোনো এখতিয়ার নাই। এখতিয়ার নাই কেন? যেটা আপনাদের দাবির মধ্যে, আপনারা 8 দফা দাবির মধ্যে উল্লেখ করেছেন যে 2 এর উমো বাতিল করবার জন্য ব্যতীত দিয়ে যেই মামলায় যাকে যাকে অভিযুক্ত করে সাজা দেওয়া হয়েছে, সেই কমিশন তাদের ব্যাপারে কোনো তদন্ত করতে পারবে না। তাহলে তদন্ত বাকি থাকলো কি? তাহলে আপনি বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের আমলে এই গোলামরা, লেসপেন্সাররা যা যা করে দিয়েছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই কমিশন উহাকে ন্যায্য বলিয়া মানিয়া নিলাম। এই প্রজ্ঞাপনের মানে হলো তাই। তাহলে এইটা তো বিচার হইতে পারে না। এইটা তো জওয়ানদের পরিবারদের যে দুঃখ, কষ্ট, দুর্দশা, এইটার জন্য সমাধান হতে পারে না। এবং আমি যখন বিভিন্ন জেলায় যাই, আপনাদের যে কল্যাণ পরিষদ আছে, আপনাদের বিভিন্ন জেলার বিডিআর এর কল্যাণ পরিষদের ভাই বোনরা এসে আমার সাথে দেখা করেছে, জামালপুরে, শেরপুরে, রংপুরে, দিনাজপুরে, বিভিন্ন জেলাতে, নেত্রকোনাতে। এবং আমি আপনাদের দুঃখ কষ্টের যে গল্প শুনেছি, মানে এটা অমানবিক।
বাংলাদেশের নাটক সিনেমা দেখলে মনে হয় যে এই দেশে নাটক লেখবার কোনো গল্প নাই, স্ক্রিপ্ট নাই। কিন্তু যারা স্ক্রিপ্ট লেখেন তাদেরকে শুধু বলবো যে বাংলাদেশের গত 16 বছরের মজলুমদের সাথে বসেন, তাদের জীবনের গল্প শোনেন। আপনি নাটক আর সিনেমা বানাতে বানাতে ইসরাফিল সিংগায় ফু দিয়ে দিবে, আপনার গল্প শোনা শেষ হবে না। এই হচ্ছে বাংলাদেশের নাটক সিনেমার গল্প। কিন্তু আপনাদের ওই রমনা, প্রেম, পরকীয়ার বাইরে আপনারা আর কোনো গল্প দেখেন না, চেনেন না, কারণ আপনারা জীবন থেকে এত বেশি বিমুক্ত হয়ে গেছে। তো তাহলে গণতদন্ত কমিশনটা আসলে কি করতে হবে? মইনুল সাহেবের ইন্টারভিউ থেকে শুরু করে এই যে টোটাল অভিযোগগুলো রিউমার আকারে বলেন, গসিপ আকারে বলেন, সমাজে যে ডমিনেন্ট আছে, এগুলোকে তো এক্সপ্লোর করতে হবে যে আসলে ফ্যাক্টস কি। আপনি 19,000 লোককে গ্রেফতার করলেন প্রায় ইয়ের পরে, গণহত্যার পরে, সবাইকে ছেড়ে দিলেন কেন? এখন তো 500-র মতো লোক আছে ভিতরে, 530-35 জনের কথা শুনেছি। এর মানে হলো এই মানুষগুলো নিরাপরাধ ছিল। তাহলে ছাড়ছেন, তার জীবনের যে 16টা বছর নষ্ট করে দিয়েছেন, 15টা বছর নষ্ট করেছেন, সেটার দায় দিতে হবে না? এই যে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে, এই পরিবারের মেয়েদের যে কেউ বিয়ে করে না, এই পরিবারগুলো যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাকে যে একটা অবাংলাদেশে বাংলাদেশের নাগরিক বানায় দিয়েছেন, তাকে এই দেশে যে বিদেশি বানায় রাখছেন আপনারা, এইটার জন্য কম্পেনসেট করতে হবে না? ক্ষতিপূরণ দিতে হবে না? তাহলে যাকে দোষী বানাইলেন না, তাকে জেলে রাখতে পারলেন না, তাকে আবার চাকরিও ফেরত দিলেন না। চাকরিও ফেরত দিলেন না, 16 বছর ধরে বেতন ভাতাও দিলেন না, পেনশন দিলেন না, চিকিৎসা নিতে পারে না হাসপাতালে। পরিবারগুলো কি অমানবিক জীবনযাপন করছে? এই গল্প শুনলে কোনো ভদ্র মানুষ, কোনো ন্যায্যতায় বিশ্বাসী মানুষ এই প্রকল্পের সাথে অস্বীকার করে, প্রতিবাদ না করে পারবে না। এই ধরনের বাস্তবতা জীবনযাপন করছি। তার মধ্যে যোগ হয়েছে প্রজাতন্ত্রের একজন কর্মচারী, সেনা কর্মপ্রধান, উনি বললেন যে এটা আপনি ফয়সালা হয়ে গেছে। বিচারাধীন বিষয়ে কমিশন তদন্ত করছে, এরকম বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টারও কোনো কথা বলার এখতিয়ার নাই, সেনাপ্রধান তো দূরের কথা। বিচারাধীন কোনো বিষয়ে আপনারা কেউ কথা বলতে পারেন না। আপনি পার্টিকুলার ইন্টারফেয়ার করছেন, আইএসপিআর এর মাধ্যমে স্টেটমেন্ট দিয়ে জাতির কাছে ক্ষমা চান। কমিশন যেখানে গঠিত হয়েছে, যেই বিষয়ে মামলা চলছে, সেই বিষয়ে বিডিআর দায়ী। বিডিআর ইনস্টিটিউশন তো গণহত্যা করে নাই। বিডিআর এর দায়ী থাকলে তো বিডিআর সদস্যরাও বলেছে আমাদের জওয়ানদের ভিতর থেকে যারা যারা এই খুনের সাথে জড়িত, তদন্ত সাপেক্ষে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেন, এই দাবি বিডিআর এর জওয়ানরাও করেছে। তাহলে সেই দাবির প্রেক্ষিতে আপনি কেন বলছেন যে বিডিআর এর ইনস্টিটিউশন দায়ী? তারা দায়ী কেমনে বুঝলেন আপনি? তদন্তই তো হয় নাই। এবং এই কমিশনের সাথে সাথে কারা কারা জড়িত, এই দেখেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা, একটা ভেরি হাইলি ইনকম্পিটেন্ট, একটা অযোগ্য অপদার্থ লোক, তার স্বরাষ্ট্র উপদেষ্টা করছে এবং সে ওই কমিশনের সদস্য হিসাবে ছিলেন। কত বড় দালাল! গত 16 বছর যার চেহারা দেখি নাই, গণ অভ্যুত্থানে যিনি একটা মিছিল করেন নাই, স্লোগান দেন না, একটা ঢিল ছোড়েন নাই, তাকে কে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে? কেন বানিয়েছে? এটা হচ্ছে বাংলাদেশের শত্রুরা বানাইছে, যারা গণ অভ্যুত্থানকে নাই করে দিতে চায়, যারা 24কে বিলীন করে দিতে চায়, তারাই এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের মতো একটা অপদার্থ কুলাঙ্গারকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছে রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য। এরপরে দেখেন প্রধান নির্বাচন কমিশনার কে হয়েছে? আওয়ামী লীগের আমলে সর্বশেষ হাবিবুল আউয়াল। এই গণহত্যা চলাকালীন সময় সে সচিব ছিলেন, আইন অথবা প্রতিরক্ষা যে কোনো একটাতে সে সচিব ছিলেন এবং এই কমিটির সদস্য ছিলেন। এই কমিটিকে বিভ্রান্ত করবার জন্য, তদন্ত যেন করতে না পারে তার জন্য হেন কোনো কাজ নাই যেই এই কুলাঙ্গার হাবিবুল আউয়াল করে নাই। তার পুরস্কার হিসাবে তাকে ডামি নির্বাচন করবার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এই হচ্ছে বাংলাদেশ, দালালি আর দেশ খদ্দেবার রাজনীতি বাংলাদেশে। এবং দেখেন বাংলাদেশের কোনো বড় বড় রাজনৈতিক দল এই জুলুম নিয়ে কথা বলছে না, শুধু নির্বাচন, শুধু ক্ষমতা, বিচার নিয়ে, এই সংস্কার নিয়ে তাদের এই মুসলিমদের পক্ষে দাঁড়ানোর কোন রাজনীতি তারা করছে না। এবং তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ বদলে গেছে। আপনি মার্কা নিয়ে যাবেন আর এই লক্ষ লক্ষ পরিবার আপনাদের ভোট দিবে, সেই দিন বাংলাদেশে এখন আর নাই। মুসলিমের পক্ষে দাঁড়াইতে হবে, এটাই আগামী দিনের রাজনীতি। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার করে বলছি, আমরা ইনসাফ চাই। বিডিআর এর কোন খুনি সদস্যের পক্ষে আমরা এখানে দাঁড়াইতে আসি নাই। আবার একই সাথে বিডিআর এর 19,000 নিরপরাধ মানে মজলুম কোন ব্যক্তিকে সাজা দেওয়া হবে, সেজন্য আমরা আপনাদের সাথে থাকবো না। তাই আমাদের রাজনীতি হচ্ছে ইনসাফের রাজনীতি। নতুন বাংলাদেশে যে বাংলাদেশ 2 বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ইনসাফের বন্দোবস্ত। সেই বন্দোবস্তের নাম হচ্ছে জালেমের বিরুদ্ধে মুসলিমকে বিজয়ী করার বন্দোবস্ত, এবং সেই বন্দোবস্তের নাম হচ্ছে জাস্টিস ফর বিডিআর। যারা মুসলিম তাদের পক্ষে যা যা অধিকার দেওয়া দরকার এই রাষ্ট্রে
কম্পেনসেশন দেন, বেতন ভাতা ফেরত দেন, পরিবারের ক্ষতিপূরণ দেন, হারিয়ে যাওয়া যা কিছু আছে এই রাষ্ট্রকে তাকে ফেরত দিতে হবে। এবং বিচারের আগেই যারা বিচারের ফয়সালা করছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আমরা ইনসাফের বিচার চাই, কারো চাপিয়ে দেয়া জুলুমের বিচার আমরা চাই না, আওয়ামী বিচার চাই না। এবং এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের লড়াইয়ের সাথে আমি আছি, শেষ পর্যন্ত থাকবো। কোর্ট অফ ইনকোয়ারি রিপোর্ট আসার আগে এই ব্যাপারে মন্তব্য করার কি প্রয়োজন ছিল? এটা তো আর কোনো সেকেন্ড লেফটেন্যান্ট করে বলতেছে না। তাহলে একটা লোক এত ধাপে ধাপে আগে আসলো, উনি যখন একটা কোর্ট অফ ইনকোয়ারি হয়েছে, একটা ইনকোয়ারির ব্যাপারে, বিচারাধীন ব্যাপারে কোনো কথা বলাই তো এটা না জায়েজ। এরা অনেক সাবোটাস করার জন্য অলরেডি ঢুকে গেছে গা। সমাগম হয় বৃহত্তর, এরকম কোনো জায়গার মধ্যে অনেক অঘটন ঘটাইতে পারে। প্রথমত আমাদের কিছু লোকজন বলে যে আমরা সব প্রতিষ্ঠানের ব্যাপারে কথা বলবো না, এটা না বলে আমরা বলবো যে আমাদের প্রতিষ্ঠানগুলি সঠিকভাবে কাজ করুক, তাইলে আর কথা বলার প্রশ্ন আসবে না। আপনি নিজে সঠিক না হয়ে আরেকজনের বলবেন যে না আমার এনে সমালোচনা করেন না। কে কোথায় যাবে, কোন টকশোতে কে যাবে, সেটা ডিজিএফ এর কি ফাংশন? এতে ডিজিএফ হলো ডাইরেক্টর জেনারেল ফোর্স ইন্টেলিজেন্স, সিভিলের কি উনি? তারা এখানে এসে সব জায়গায় কে কি করবে না করবে, তাহলে আপনি এটা করবেন, সমালোচনা করলে আমরা বলবেন না। তা আপনি আগে নিজের চরিত্রটা ঠিক করেন, তাহলে মানুষের কথা বলা বন্ধ করবে। আপনি তো গভর্নমেন্টের এখানে সার্ভ করতেছেন। আপনি দেখেন আমাদের ডিজিএফআর জেনারেল লতিফ জেল খাটছে, জেনারেল নাসির জেল খাটছে, রেজাগুলাতে যদি জেল খাটছে কি জন্য? অবৈধ আদেশ পালন করার জন্য। তারা তো কেউ চুরি করে নাই, এরা অফিসার হিসেবে কেউ খারাপ না। কিন্তু এখন তারপরে কি, তারপরে এটা হচ্ছে না। এখন জিল্লুর রহমান, জিল্লু সাহেব যেটা বললেন, জিল্লুর ভাই একটা ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু উনি বলতেছেন ঢল এসে গেছে, এই যে খালেদা জিয়া গেছে ঢল আসছে, এতে খালেদা জিয়ার কি আসে যায়? খালেদা জিয়ার জন্য এক কাপড় বাইর করে দিয়েছিল, এই অফিসারগুলো কোথায় ছিল তখন? কি একটা অফিসার তো দেখি না সামনে দাঁড়াইছে। তাহলে এখন হচ্ছে কি আর জন্য খালেদা জিয়া আসলে যদি কিছু আলু রুটি পাওয়া যায়, এটা তাকে খুশি করার জন্য। আপনি রাখেন, আমাকে লেট মি ফিনিশ ফার্স্ট। আমি বলি আপনারে, আপনি আমরা বলেন এক কাপড় যখন বাইর করছে, উনি তো একটা লেডি ওয়াইফ আপনাদের। তাহলে আপনারা ওনাকে কি করলেন? আপনারা বিডিআর এর ব্যর্থতার দায় তাদেরকে পাড়ি দেওয়ার জন্য তার এক কাপড়ে, একটা সেক্টর কমান্ডার বউ, তাকে আপনারা এক কাপড়ে বাইর করে দিলেন। এখানে একটা রিক্সাওয়ালার কথা বললে আরেকটা রিক্সাওয়ালা দাঁড়ায় যায় যে ভাই অন্যায়ভাবে তুই কেন কথা বলছিস? তাহলে আপনাদের এত দেশপ্রেমিক লোকজন এতগুলি এখন খালেদা জিয়ার সামনে যাই এত কাসুমসু করতেছেন, আপনারা এই অফিসারগুলো কোথায় ছিলেন তখন? এটা উত্তর দিতে পারবেন না জিল্লু ভাই। আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। আপনি যতই ঘুরে ফিরে কথা কোন, পাবলিক বুঝতেছে, আমারটাও দেখতেছে, আপনারটাও দেখতেছে। বলছেন, আমি বলতে চেয়েছি যে ওনার যে দীর্ঘদিনের, আপনি যাই বলতে চাচ্ছেন এটা আমিও বুঝছি, জিল্লুর ভাই সরাসরি আপনাকে বলছে না, আপনার জিল্লুর ভাই আপনাকে ব্যক্তিগত আপনি না, সে তো আমাদের বন্ধু মানুষ, আমার ভালো, আমার লোক ভালো সম্পর্ক, আমি তারে বলতেছি না। কিন্তু আমার বক্তব্য হলো, আমার বক্তব্য আমি ব্যাখ্যা আপনার সামনে দিয়ে না, আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। আপনি তার মানে আপনি পরে বলবেন, আপনি পরে বলবেন, না না না, আপনি আগে পরে বলবেন, আপনি পরে বলবেন, আপনি পরে বলবেন, আমাকে ঠিক আছে হ্যাঁ জিল্লু ভাই আসছে আপনার কাছে। আচ্ছা আপনি দেখেন একটা লেবারকে যদি অন্যায়ভাবে একটা করে 10টা লেবার সাথে আসে, রিকশাওয়ালার সাথে আসে, তো একটা অন্যায় যে হয়েছে, পেছনে গিয়ে কথা বলুন, আপনার মাথা দেখা যাচ্ছে। একটা এই যে এরকম একটা অন্যায় হয়েছে, আপনারা শিক্ষিত লোক, বিভিন্ন ট্রেন করে আসছেন, জনগণের ট্যাক্সের টাকা ট্রেন হয়ে আসছেন, তো আপনারা আয়নাগর করলো, তখন আপনারা কোথায় ছিলেন? একটা লোক তো বলতে পারলেন না যে আয়নাগর কেন ছিল অন্যায়, জনগণের ট্যাক্সের টাকা জনগণ কেন আমি গুম করবো কেন? এটা কি জানে না? সব জেনারেলরা জানে না? এখন আপনারা বলেন না, বিভিন্ন কারণে বলেন না কথাগুলি যে আমি যে কথা বলছি, কথাগুলি আমি মিথ্যা বলছি কিনা? একটা লোক তো আমি দেখলাম না, যেটা আমি পাকিস্তানের উদাহরণ দিলাম, একটা ইলেকশন কমিশন নিজে থানা যায় সারেন্ডার করছে। এখন আপনাদের একটা অফিসে যদি যেতাম, থানা যায় বলতো যে ভাই আয়নাগর হচ্ছে, আমি পারতেছি না, আমি মনে থেকে আমার অ্যারেস্ট করো, কারণ আমাকে এটা কইলে আমার মেরে ফেলতে পারে। ওই একটা অফিসে তো দেখলাম না। তো আপনারা তো জনগণের ট্যাক্সের টাকা জনগণকে গুম করতেছেন, আপনাদের ব্রাদার অফিসার থেকে নিয়ে যাচ্ছে, একটা লোক তো আমরা দেখলাম না এরকম করে প্রতিবাদ করতে। তো এখন কি সবসময় হয়ে আসছে? এমন লোক তো ক্যাবিনেটে ছিল, মন্ত্রিত্ব ছেড়ে দিছে ইয়ে করে, শেখ মুজিবের ক্যাবিনেট তো মন্ত্রিত্ব ছেড়ে দিছে, শেখ মুজিবের অন্যায় যখন আমরা ইয়ে করতেছিল, আমরা একদল এক রাজনীতি করা শুরু করলো, অনেকে পদত্যাগ করছে না। আমরা ওই ধরনের লোকগুলো চাই যে অন্যায়কে অন্যায় বলবে, ন্যায়কে ন্যায় বলবে। আপনি আমার বলেন তো, টকশোতে কে আসবে না আসবে? ডিজিএফ কেন মধ্যে ইন্টারফেয়ার করবে? ডিজিএফ এর সার্টার অফ ডিউটি বলা আছে, সে তো ডিফেন্সের জন্য, ডাইরেক্টর জেনারেল ফোর্স ইন্টেলিজেন্স, এটার মধ্যে কেন আসবে? তাহলে তার মূল কাজের থেকে সে সরে আসতেছে, তাতে কি হচ্ছে? তার কোয়ালিটি ডিটেরিয়েট করতেছে, সে অন্য খবরগুলি পাচ্ছে না। আমার বর্ডারে কি হচ্ছে এটা জানছে না, আমার রাষ্ট্রপতি মেরে ফেলতেছে এটা জানতেছে না তারা। এক দুই নম্বর, বিডিআর যে ঘটনা করেছে, আপনারা তো এটা বলেন না যে বিডিআর যে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, তাহলে সেগুলিকে কোনো কোর্ট অফ ইনকোয়ারি করে এদের বিচার করছেন যে তোমরা কেন আগে তথ্য দিতে পারলাম না সরকারকে? সেটা তো একজনও বলেন না। আর আমরা যারা ফেল করছে ওদের প্রতি সিম্পিতিরা কি বলছে? আমার ঘনিষ্ঠ বন্ধু জিল্লু ছিল গুলজার, তারপরে রবিউল, এগুলো আমার ঘনিষ্ঠ। আমি যখন
দুবাইতে গেছে, আমার ডাকে স্যান্ডেলাইতে আসছে, পার্টি কি করে আসবো, আমি না থাকলে আমি টেলিফোন আছে, আপনি আসেন। সে সবসময় কথা বলছে, ওই যে শাইখ আব্দুর রহমানকে ধরার জন্য দুঃসাহসী কাজ করছে, কিন্তু সে তো আর্মিরও সাহায্য চাইছিলেন। আর একটা কথা আমরা বলছি যে সেনাপ্রধান বলছে, সেনাপ্রধান এক এক ব্রিগেড কমান্ডার হিসেবে বিডিআর এটা দমন করার দায়িত্ব ওনার ছিলেন। উনি কথাটা এই জন্য বলতেছে, কারণ এইটা তো ওনার উপরে দায়িত্ব ছিল, এটা তো আপনারা বলেন না। তারপরে এখানে যে এই যে ফজলুর রহমানের যে বানাইছে, যে প্রপার, মানে আমি এর আগে মিডিয়ায় বলছি, এই সরকারের দুই একটা ভালো কাজের মধ্যে একটা সিভিল ইলেকশন কমিশন নিয়োগ করা, আর ফজলুর রহমান এরকম আরো দুই একজন আইন কমিশন করছে, এই কাজগুলি সঠিক কাজ করছে। আমি বলছি এটা আপনারা এটাও আনতে হবে, আত্মসমালোচনা করতে হবে যে আমাদের ফেলিউরটা কোথায়। আপনাদের মটো হলো সদা জাগ্রত, সর্বদা জাগ্রত। তো আপনাদের এখানে যে একটা বাইরে করুক, যেই করুক, আপনার ইন্টেলিজেন্স কি করছিল? ইন্টেলিজেন্স তো আমরা দিতে পারি না তথ্য। আমি আমার লোকের রাখলাম, আমাকে পাড়া দিতে, আমার জীবন নিরাপত্তা দিবে, সে কোনোটাই করতে পারলো না। তারপরে তারা নিয়ে আমি আফসোস করতেছি, তারে আমি কিভাবে করবো। ওই কথাগুলি যেহেতু আমাদের ভাই বাঁচতে এরা, কিন্তু আমাদের ভুলটা তো নিজের সন্তানও যদি কোনো ভুল করে, যাতে আর ভুল না করতে পারে, সে ফেল করবে, সেই জন্য দায়িত্ব হলো কি গার্জিয়ানের সঠিক কথাটা বলে দেওয়া। তো এখন আপনারা তো এটা কেউ কোনো বলেন না যে ভিডিওর কোন জায়গায় ফেলিউরটা ছিল। ইন্টেলিজেন্ট ফেলিউর ছিল, স্বীকার করবেন। ইন্টেলিজেন্ট ফেলিউর ছিল না, ইনফরমেশন দিতে পারে নাই, তাহলে সেটার ব্যাপারে তো কথা বলেন না। আর তাদেরকে রাখা হয়েছে রাষ্ট্র নিরাপত্তা দিতে, জনগণকে নিরাপত্তা দিতে, সেটা নিজের নিরাপত্তাই দিতে পারছে না। তাহলে এটার জন্য কারো কিছু একটা, এটা তো শর্ট আউট করা উচিত যে এটা কোথায়, ফেলিউরটা কোথায় ছিল, কেন তারা জানলো না। এখন কেন তারা জানলো না, সেই কথাগুলোর জন্য আপনারা কে কথা বলছেন, তাদের আত্মীয় স্বজনের প্রতি সিম্পেথি রাখি আমি বলতেছি। এই কথাগুলি আলোচনা আসতে হবে তো, তাহলে ভবিষ্যতে যিনি যার দায়িত্ব আছে, সেই দায়িত্ব সঠিক না করলে সে তো আইনের আওতা আসা উচিত। যারা বিক্রি হয়েছে তাদের প্রাইস দেন আমার কথা। এটা কি বেগম জিয়ার বাড়ি দুলিশাত করে মাল্টি স্টোরি বিল্ডিং করে ওই বিডিআর যারা নিজেরা ফেল করছে, নিজের নিরাপত্তা দিতে পারে, তাদের দিবেন আপনি? হাসিনা তো এটা করছে। তো এখন বাস্তবতা হলো কি জানেন, সত্য অনেক কঠিন বললে অনেকেই, মানে অনেকে এটা অপছন্দ, আমাদের বন্ধু বান্ধব অনেকে অসন্তুষ্ট হবে, কারণ বাস্তব কথা কেউ না কেউ তো বলতে হবে রে ভাই। তাহলে নিজের সমালোচনা, আপনাকে যদি আপনার ডায়াবেটিস হয়েছে, আমি যদি গোপন রাখি আমি ডাক্তার, তাহলে তো আপনার ডায়াবেটিস, আপনার নিজের হার্ট কিডনি সবগুলি ফেল করবে। তো আমার আর্মি, আমি ভুল বুঝবেন না, আমার আর্মি আমারই ভাই ভাই স্যার, এখনো আমাদের ভাই স্যার আছে এখানে, আমাদের আত্মীয় স্বজনেরা আছে। তাদের ফেলিউরটা কোথায় আছে সেটা আমাদের পয়েন্ট করলে, তাহলে সেটার ব্যাপারে তারা সিরিয়াস হবে, সেটার থেকে ওই ভুল আর তারা করবে না। আমাদের বলার উদ্দেশ্য এটা। আর আপনি আরেকটা যেটা বলছেন যেখানে কোর্ট অফ ইনকোয়ারি থাকছে একটা লেভেল পর্যন্ত, কোর্ট অফ ইনকোয়ারি রিপোর্ট আসার আগে এই ব্যাপারে মন্তব্য করার কি প্রয়োজন ছিল? এটা তো আর কোনো সেকেন্ড লেফটেন্যান্ট করে বলতেছে না। তাহলে একটা লোক এত ধাপে ধাপে আগে আসলো, উনি যখন একটা কোর্ট অফ ইনকোয়ারি হয়েছে, একটা ইনকোয়ারির ব্যাপারে, বিচারাধীন ব্যাপারে কোনো কথা বলাই তো এটা না জায়েজ, বেআইনি। তো ওইটার ব্যাপারে কি এমন জরুরি দরকার ছিল এটা নিয়ে কথা বলা? তদন্ত রিপোর্ট আসুক। হ্যাঁ, তো এইগুলি তো বলতে হবে। সে একটা ভালো মানুষ, তার ইন্টেনশন কোনো খারাপ না, সে দেশপ্রেমিক, সে চায়, সে অ্যালার্ট করছে। এটা পরীক্ষিত, এবং এত বড় পরীক্ষা বাংলাদেশের ইতিহাস আর কেউ দিয়েছে বলে আমার মনে হয় দিতে পারে না, উনি দিচ্ছে, ওনার লোভ লালসা দিলে তো ওই জিনিস নিতে পারে। নিশ্চিত ভাবে একটা রক্তাক্ত বিশাল জনপদকে তিনি নিরাপত্তা দিয়েছেন, সরাসরি নিরাপত্তা দিচ্ছে। এখন সব ভালো যা শেষ ভালো, উনি যদি না আসতে তাহলে আরো হাজারো মানুষের প্রাণ যেত, হাজার মানুষ ক্ষতি হতো, এটা প্রাণ তো যাইতো। সত্য। এটা তো ওনার সত্য, মনে কি আছে না আছে আমরা কিছু বলতে, কিন্তু না, আমরা পার্সোনালি জানি তো ওনার, আমি বললাম তো ওনার বিয়েও খাইছি আমরা, মুস্তাফিজ এবং সাহেব আমাদের বন্ধু। পুরো সেনাবাহিনী যা যে ভূমিকা রেখেছে, এই জন্যই তো সেনাবাহিনীকে আমরা বলি আমাদের। শুনেন, হাতে গোনা কয়েকটা লোক ছাড়া বাকি সবার ভিতরে আছে, অনেকে বলতে পারছে, বলতে পারে না কেউ, কিন্তু কেউ এটা অনেকে সমর্থন করে নাই। কিন্তু আমার বক্তব্য হলো তো আরো তো দৃঢ়ভাবে এটাকে দেখানো উচিত ছিল। এটা যে হাসিনা এতদিন তো আসার কথা না, যদি আমরা সকল প্রতিষ্ঠানগুলো ঠিক মতো কাজ করতে, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। যদি হাসিনা তো এত বছর লিডার করতো না, যদি আমাদের সকল প্রতিষ্ঠানগুলো সঠিক, সেখানে চার্টার অফ ডিউটিস আছে, অনেক কিছু আছে যেগুলি আসলে অনেক সময় করা যায় না। আর তাছাড়া এখানে পার্শ্ববর্তী একটা বড় ধরনের প্রভাব সবসময় ছিল, এটাও আমরা ভুলে গেলে চলবে না। সেখান থেকে বের হয়ে কতটা আসলে করতে পারে। এখন যখন ফিনিশিং হচ্ছে তখন কি প্রভাব জনগণ সবসময় একটা জিনিস সবসময় আমরা জানতাম, এটাই বাস্তবতা হয়েছে। দেখেন, সবসময় আমরা শুনতাম যে হ্যাঁ, আর্মি তখনই জনগণের পাশে দাঁড়াবে যখন জনগণ আগে নিজেরা দাঁড়াবে, এটা সবসময় শুনতাম, এবং তাই হয়েছে। না, জনগণ দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর আর্মি এসে জনগণকে সহায়তা করেছে। আর্মি তো নিজে এসে কোনো কিছু করবে না যে তোমরা দাঁড়াও। না, এখানে আমি বলি, আর্মিদের পক্ষ থেকে আহ্বান তো করা যায় না। আমি আপনাকে একটা কথা বলি, জনগণ নিরস্ত্র, জনগণের অনেক কিছু করে থাকলে করে না, কিন্তু নেতৃত্ব যিনি দেখেন, যিনি পথ দেখায় উনি আগে থাকে।
তো আমার জনগণের ট্যাক্সের টাকা হয়েছে অন্যায় হলে তো আর্মি আগে আসবে, তার সাথে জনগণ থাকবে। এরকম অন্য ঘটনা ঘটছে না? তাহলে এগুলো, তাহলে এখন ভারতের প্রভাব কি মুক্ত হচ্ছে? যখন হাসিনা পালাইছে তখন কি বাবরের মুক্ত ছিল না? ওই যে আরেকজন ভদ্রলোক বলছে যে তাহলে কি এই দেশে এই দুই দল পার্টি ছাড়া আসবে না। হ্যাঁ, আসা উচিত, আমি আপনার চাই, কিন্তু বাস্তবতা কি? জনগণকে মোটিভেশন করেন আপনারা, জনগণ যেন সেই ব্যাপারে সিদ্ধান্তটা সঠিক দেয়। আর হাসিনা কিন্তু মোদির কোনো খালাতো বোন না, তার লাইবিলিটিস কেন কাঁদে নেবে? এতদিন দরকার ছিল, তার স্বার্থ ছিল। এখন হে জানে যে এটা মেয়াদ উত্তীর্ণ মাল, এই মেয়াদ উত্তীর্ণ মাল নিয়ে তো আর উনি বহন করবে না। লাশ নিয়ে কেউ হাঁটে? হাসিনা এখন একটা লাশ, জিন্দা লাশ। কি এখানে আসলে তো তার মৃত্যুদণ্ড হবে যেসব কামটা আকাম কুকাম করছে। তো এখন ওই লাশ নিয়ে তারা ঘুরবে না, তারা এখন চেষ্টা করতেছে নতুন গভর্নমেন্টের সাথে কিভাবে কি করবে, অলরেডি যোগাযোগ করতেছে। আবার নাহলে অন্য কারোকে আনবে না, তারা তাদের কাছে কোনো রকমের সুইটেবল না ডক্টর ইউনূস, কারণ ইউনূস হইলে তাদের স্বার্থ, তাদের দেশের স্বার্থের জন্য ওখানে ওই, আমি যদি ইন্ডিয়ান নাগরিক হতাম আমি তাই করতাম, এটা তাদের দোষ বলি না, কিন্তু আমাদের তো সচেতন হইতে হবে। আমরা কেন দালাল করি, আমরা কেন রেসপন্সারি করি, আমরা কেন আমরা রাষ্ট্রের স্বার্থ দেখি না? তো সেখানে এইখানে বক্তব্য হলে আমাদেরকে সচেতন হইতে হবে, আমাদেরকে কোনটা হলে, এবং এই রাষ্ট্রকে তারা বিভিন্ন, এবং আমি আপনাকে একটা কথা বলি, এরা অনেক সাবোটাস করার জন্য অলরেডি ঢুকে গেছে গা। দর্শক ব্যারিস্টার ফুয়াদ আলোচনা শুনেছেন, আলোচনার কথা শুনেছেন যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য তিনি কেন দিয়েছেন, কাদের নির্দেশে ইন্দিয়ান তিনি এই বক্তব্যটা দিতে পারেন। মূল কথা হচ্ছে সেনাপ্রধান চাচ্ছেন না এটা তদন্তের মাধ্যমে সঠিকটা বেরিয়ে আসুক এবং তারা সহ অনেকেই ধরা খেয়ে যান। যাই হোক দর্শক, ব্যারিস্টার ফুয়াদ সহ আরেকজন আলোচনা করেছেন, তাদের আলোচনা আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ বা যুক্তিসঙ্গত মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।